শক্তির রূপান্তর ও নিত্যতার নীতি। শক্তির নিত্যতার সূত্র কি তোমরা আগেও জেনেছো যে শক্তির নিত্যতা হচ্ছে যে শক্তির ধ্বংস বা বিনাশ নেই কিংবা শক্তির সৃষ্টিও হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো এখন আমরা উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে এই যে দুটো জিনিসের অ্যাপ্লিকেশন দেখো। প্রথমে দেখি উৎক্ষিপ্ত বস্তু। তো এখানে নিত্যতা অনুযায়ী কি বলা যায় বা কি ডিসিশন নেওয়া যায়। যেমন ধরো একটা বস্তু এখান থেকে এই উচ্চতা এখানে উৎক্ষেপণ করা হয়েছে অর্থাৎ ছুড়ে মারা হয়েছে, ঠিক আছে। তো এখানে ধরো ভি বেগ ছিল, ভি বেগে ছুড়ে মারা হলো। তো বস্তুটা উঠতে 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 এই পয়েন্টে গিয়ে তার বেগ 0 হয়ে যাবে, 0 হয়ে আবার এদিকে নামতে শুরু করবে। তো যেহেতু উৎক্ষিপ্ত বস্তু, আমরা যে উপরে ওঠার যে প্রসেসটা, এই প্রসেসটা হিসেব ধরো হচ্ছে এ, হচ্ছে বি, আর এখানে যেকোনো একটা বিন্দু রাখলাম সি। তো এই বিন্দুতে মোট শক্তি যদি হিসাব করতে চাই, এই বিন্দুতে মোট শক্তি কিন্তু এখানে দেখো বিভব শক্তি 0, কারণ এখানে বিভব শক্তির জন্য লাগে mg * h। এই বিন্দুতে তো হচ্ছে h নাই, h 0, উচ্চতা 0। সো এখানে সম্পূর্ণ শক্তি কিন্তু বিভব শক্তি। সো E সমান হবে হচ্ছে mgh। আচ্ছা, এটা কিন্তু E টোটাল, ঠিক আছে। টোটাল শক্তি সমান হবে সরি mgh E total সমান হাফ mv স্কয়ার, ঠিক আছে। সো সর্বোচ্চ বেগ কিন্তু এখানে ছিল v, এখান থেকে তো v বেগে ছুড়ে মারা হলো। সো এখানে সমস্ত শক্তি হচ্ছে গতি শক্তি। ওকে, এরপর বস্তুটা এখানে উঠতে 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 এখানে b তে যখন আসলো, তখন কিন্তু তার মোট শক্তি বলতে কিন্তু সম্পূর্ণই বিভব শক্তি। কেন আমি বলছি যে b বিন্দুতে যখন যাচ্ছে তখন তার গতি শূন্য হয়ে যাচ্ছে। একটা বস্তু ছুড়ে মারা হলে সে সর্বাধিক উচ্চতায় আগে যায়, গিয়ে ওখানে হচ্ছে ফিক্সড ভেলোসিটি 0 হয়ে যায়। এরপরে কিন্তু আর যায় না, ওখানে থেমে যায়, থেমে আবার হচ্ছে নিচে নামতে শুরু করে। তো ওই বিন্দুতে যেহেতু v 0, কাজেই b বিন্দুর জন্য ET অর্থাৎ টোটাল এনার্জি সমান কিন্তু হবে mgh। অ্যাকচুয়ালি টোটাল এনার্জি সূত্র হচ্ছে যে E সমান হচ্ছে EP পটেনশিয়াল এনার্জি প্লাস EK কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, মানে হচ্ছে স্থিতিশক্তি বিভব শক্তি প্লাস গতিশক্তি। কিন্তু আমাদের এ বিন্দুতে গতিশক্তি সব, বিভব শক্তি 0, এজন্য শুধুমাত্র গতিশক্তি লিখলাম। আবার বি বিন্দুতে গতিশক্তি 0, কেন গতি 0? সো যা শক্তির সম্পূর্ণ কিন্তু বিভব শক্তি। ওকে, এখন শক্তির নিত্যতার যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কি বলে, সেই সূত্র বলে যে হাফ mv স্কয়ার, যে হাফ mv স্কয়ার সমান লেখা যাবে mgh। ওকে, এটাই হচ্ছে শক্তির নিত্যতা। উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা এভাবে বজায় থাকে, অর্থাৎ যে কোনো দুটো বিন্দুতে এ বি বিন্দুতে মোট শক্তি সমান এ বিন্দুতে মোট শক্তি, ইভেন সি বিন্দুতে যদি আমরা মোট শক্তি বের করি সেটা কিন্তু এদের সমানে আসবে। সি বিন্দুতে মোট শক্তি কি হবে, সি বিন্দুতে যখন আসবে, যেমন ধরো এখানে যখন উঠতেছে, ওঠার সময় সি বিন্দুতে অবশ্যই একটা বেগ আছে, আর সি বিন্দুর উচ্চতা আমরা ধরি হচ্ছে h প্রাইম, ধরলাম এসি সমান h প্রাইম ধরলাম। সেক্ষেত্রে সি বিন্দুর জন্য দেখো ই টোটাল সমান আগে হচ্ছে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ প্রাইম, কারণ সি বিন্দুতে অবস্থানকালে তার মোট ভেলোসিটি হচ্ছে, তার হাইট হচ্ছে h। তো এম জি এইচ প্রাইম প্লাস তার গতি অবশ্যই এখানে v থেকে উৎক্ষেপণের পরেই তো হচ্ছে গতি তার কমতে থাকবে, কমতে কমতে হাইয়েস্ট বিন্দু থেকে 0 হয়ে যাবে। তো এখানে তো গতির একটা মান আছে, এটাকে আমরা ভিসি ধরি। ভিসি যদি ধরি তাহলে গতি হচ্ছে হাফ এম ভিসি স্কয়ার। তো সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে এটা। এই মোট শক্তি আর এ আর বি এর মোট শক্তি কিন্তু সমান হবে, অর্থাৎ এই অংশটুকু সমান লেখা যাবে হচ্ছে mg, আবার এটাই সমান লেখা যাবে হচ্ছে হাফ mv স্কয়ার। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোনো বিন্দুতে উৎক্ষেপণ, মানে একটা উৎক্ষিপ্ত বস্তু উৎক্ষিপ্ত বস্তুর জন্য যে কোনো বিন্দুতেই মোট শক্তির মান কিন্তু সমান। এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি সমান এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে যে বি বিন্দু, আচ্ছা ধরি এটা হচ্ছে বি বিন্দুতে আর এটা হচ্ছে এ বিন্দুতে। এখানে সো যে কোনো বিন্দুতেই মোট শক্তির মান সমান, এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। ওকে, এরপরে আমরা পেন্ডুলাম বা দোলকের জন্য দেখি। একটা দোলক
ধরো হচ্ছে এটা হচ্ছে দোলকের সাম্যাবস্থা, এখানে চলে আসে। তো এটা যখন দোলক তুলবে আমরা এই রাস্তা বরাবর শুরু করি, ওকে। তো এখানে যাবে আর এখান দিয়ে আসবে, এর মাঝখানে একটা বিন্দু, এই না আমরা দুটো ডিফারেন্ট পজিশন, তিনটা ডিফারেন্ট পজিশন নিয়ে কাজ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, এখন আমাদের দেখতে হবে যে শক্তির নিত্যতা এখানে কিভাবে প্লে করা যায়। তো তার জন্য বিভব শক্তি হিসাব করতে গেলে বিভব শক্তির জন্য কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইট ইম্পর্টেন্ট। সো এই অংশটাকে আমরা রেফারেন্স ধরি, অর্থাৎ এখানকার হাইটকে আমরা 0 ধরি, এর উপরে যত হাইট সেটা আমরা ক্যালকুলেট করব। সো এর থেকে আমরা যদি বি বিন্দুর জন্য হাইট হচ্ছে এই অংশটুকু, আর সি বিন্দুর জন্য হাইট হচ্ছে সি থেকে লম্বটা নিই, এই অংশটুকু হচ্ছে সি বিন্দুর জন্য হাইট। সো ডিফারেন্ট কালি দিয়ে দেখিয়ে দিই। ধরো এটা হচ্ছে বি বিন্দুটা রেড করে দিলাম। তো বি বিন্দুর হাইট হচ্ছে এই রেড অংশটুকু, রেড অংশটুকু হচ্ছে বি বিন্দুর হাইট, ওকে। আর সিটাকে অন্য কালার করে দিই, সিটাকে ধরো ইয়েলো করে দিই। সি সি বিন্দুর হাইট হচ্ছে এই পুরো অংশটুকু, এই বিন্দু এই পুরো অংশটুকু হচ্ছে সি বিন্দুর জন্য হাইট, ওকে। সো এখন আমরা নাম দিই এ বি সি, এটাকে ধরি হচ্ছে ডি, এটাকে ধরি হচ্ছে ই। সো বি বিন্দুর জন্য হাইট হচ্ছে এই, সি বিন্দুর জন্য হাইট হচ্ছে এডি, ওকে। সো এখন আমরা মোট শক্তি হিসাব করি কিভাবে। একটা দোলক, সিম্বল পেন্ডুলাম বা দোলক যখন দুলতে থাকে, দোলার সময় কি হয়, এই পজিশনে গিয়ে কিন্তু থেমে যায়, মানে তার ভেলোসিটি শূন্য হয়ে যায়, থেমে আবার এদিকে চলতে শুরু করে, চলতে 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 আবার এখানে কোনো একটা পজিশনে এসে থেমে যাবে, দাঁড়িয়ে যাবে, তার ভেলোসিটি শূন্য। আবার এখানে নাম থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে, বাড়তে 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 এখানে এসে ভেলোসিটি হচ্ছে হাইয়েস্ট হবে। তো এই বিন্দুটাকে বলা হয় সর্বোচ্চ গতির যে পয়েন্ট সেটা। এখান থেকে আবার এই পয়েন্ট ক্রস করার পরেই আবার কি হবে, ভেলোসিটি কমতে থাকবে, কমতে 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 এখানে গিয়ে ভেলোসিটি শূন্য হয়ে যায়। তো এখান থেকে বোঝা যায় যে এখানে যেহেতু ভেলোসিটি শূন্য, এখানকার মোট শক্তি মানে হচ্ছে গতি বিভব শক্তি এম জি এইচ, যেখানে যেহেতু এই বিন্দুর জন্য দেখো হাইট সর্বোচ্চ, এই যে হলুদ রঙের অংশগুলো অর্থাৎ এডি, ওকে। আবার এই বিন্দুর জন্য দেখো বিভব শক্তি শূন্য, কারণ এখানকার হাইট আমরা ধরতেছি হচ্ছে 0, এই পয়েন্টটাকে 0 ধরে আমরা হাইট হিসাব করতেছি। তো এইখানে মোট শক্তি মানে কিন্তু হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। তো এই পয়েন্টের মোট শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ফাইন। ওকে, সো আমরা শক্তির যে নিত্যতা সূত্র সেটা থেকে লিখতে পারি কি, এম জি এইচ সমান সমান হাফ এম ভি স্কয়ার, ওকে। এটা হচ্ছে শক্তির নিত্যতা থেকে লেখা যায় যে যে কোনো দুইটা বিন্দুতে টোটাল শক্তির মান সমান, সি বিন্দুতে মোট শক্তি সমান এ বিন্দুতে মোট শক্তি। আর বি বিন্দুতে আসি, বি বিন্দুতে মোট শক্তি হবে কি, মোট শক্তি এখানে স্থিতি শক্তি আছে, বিভব শক্তিও আছে। সো বি বিন্দুতে আমরা, এটা হচ্ছে এ বিন্দুর জন্য এম জি এইচ হচ্ছে, না না এম জি সি বিন্দু, একটু যান্ত্রিক সমস্যার জন্য দুঃখিত, আমরা চেকে যাই। আচ্ছা, শক্তির নিত্যতা আমরা দোলক দিয়ে দেখাচ্ছিলাম, ওকে।
দোলক আবার লিখে তো এই বিন্দুতে মোট শক্তি সমান সমান হচ্ছে হাফ mv স্কয়ার এই বিন্দুতে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি mgh h বলতে এডি এই দুটো ইকুয়াল এটা হচ্ছে হাফ mv স্কয়ার হচ্ছে এ বিন্দুতে আর mg এডি হচ্ছে সি বিন্দুতে। এবার আমরা আসি বি বিন্দুর জন্য। বি বিন্দুতে কিন্তু বিভব শক্তি আছে, গতি শক্তি আছে। বিভব শক্তি কেন? কারণ বি বিন্দুতে হাইট হচ্ছে a, এই ক্ষেত্রে আমরা রেফারেন্স ধরছি, এর হাইট কে 0 ধরছি। সো এর সাপেক্ষে বি এর হাইট হচ্ছে এখানে যে অনুভূমি উলম্ব বরাবর যে হাইট এই সেটা, আর গতি এখান থেকে এদিকে আসছে, দ্বিতীয় একটা গতি আছে সেটা আমরা বিবি ধরি। তাহলে বি বিন্দুর জন্য দেখো বিভব শক্তি হচ্ছে mg ae। আচ্ছা গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে হাফ প্লাস হাফ m ইনটু বি বিন্দুতে বিবি ধরে গতিশক্তি বিবি স্কয়ার। ওকে, তো এই যে এই অংশটুকু অবশ্যই এটা এবং এটার সমান হবে, অর্থাৎ এই অংশটুকু সমান সমান লেখা যাবে হচ্ছে mg ইনটু এডি, এটা সমান সমান লেখা যাবে হাফ m v স্কয়ার, যেখানে v ছিল হচ্ছে a বিন্দুতে বেগ। আচ্ছা আমি একটু v a লিখে দিই, এটা হচ্ছে শক্তির নিত্যতা, যেখানে এটা হচ্ছে সরল দোলক ছিল, সরল দোলকের ক্ষেত্রে সকল বিন্দুতে মোট শক্তি সমান থাকে। তো সেখান থেকে লেখা যায় যে হাইয়েস্ট শক্তি গতি শক্তি এই বিন্দুতে সমান সমান সি বিন্দুতে হাইয়েস্ট শক্তি বিভব শক্তি সমান সমান বি বিন্দুতে গতি শক্তি প্লাস বিভব শক্তি। এটা হচ্ছে শক্তির নিত্যতা সরল দোলকের ক্ষেত্রে। ওকে, বি বিন্দুটা গেল। নেক্সট আমরা দেখব ক্ষমতা, বল ও সরণ। ওকে, ক্ষমতা থেকে আমরা শুরু করি। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে যে আমরা কাজ, এতক্ষণ ধরে আমরা হচ্ছে কাজ দেখছিলাম, তো কাজ করার জন্য যে সময়টা লাগে সেই সময় দিয়ে যদি আমরা কাজকে ভাগ দিয়ে দিই তাহলে যে রেজাল্টটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা হচ্ছে ক্ষমতা কি সমান লেখা যায় ওয়ার্ক ডিভাইডেড বাই টি। একটা কাজ করতে যদি w সমান কাজ করতে যদি t সময় লাগে তাহলে সেখানে পাওয়ার হবে w ডিভাইডেড বাই t। যেমন ধরো একজন লোক 100 জুল কাজ করতে পারে 10 সেকেন্ডে, তো তার ক্ষমতা কত আমরা কিভাবে দেখবো? তার ক্ষমতা হচ্ছে যে 100 জুল উপরে ডিভাইডেড বাই 10, সো 100 ডিভাইড বাই 10 आंसर হবে হচ্ছে 10, সো তার ক্ষমতা হবে হচ্ছে 10 জুল। ওকে 10, আচ্ছা ক্ষমতার এক কিন্তু জুল না, ওয়াট, এটা ক্ষমতার এক হচ্ছে ওয়াট, এটা হচ্ছে এসআই। তো যেমন ধরো একজন হচ্ছে যে 20 জুল কাজ করতে পারে 5 সেকেন্ডে, তো তার জন্য ক্ষমতা P সমান হবে হচ্ছে 20 ডিভাইড বাই 5 সমান হচ্ছে 4 ওয়াট। ওকে, আবার একজন ধরো 20 জুল না, একজন ধরো হচ্ছে যে 1200 জুল কাজ করতে পারে 10 সেকেন্ড। মনে করো একটা মেশিন 1200 জুল কাজ করতে পারে 10 সেকেন্ড, তাহলে তার জন্য ক্ষমতা কি হবে? তার জন্য ক্ষমতা হবে হচ্ছে P = 1200 ডিভাইড বাই 10 সমান হচ্ছে 120 ওয়াট, 120 ওয়াট। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই দেই যে একটু আগে যেটা লিখলাম যে P সমান 1200 ডিভাইড বাই 10 সমান হচ্ছে 120, 1200 জুল ডিভাইড বাই 10 সেকেন্ড, 120 ওয়াট। ওকে, তো এখান থেকে যদি আমরা কিলো ওয়াটে দিতে চাই তাহলে কি করব? জাস্ট এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। সেটাকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে 1.2 কিলোওয়াট। ঠিক আছে, আচ্ছা আবার
তোমার পাওয়ারের আরেকটা একক আছে, পাওয়ার হচ্ছে নর্মালি কিলোওয়াটে প্রকাশ করা হয়। আর মাঝে মাঝে হর্স পাওয়ার হিসাব করা, হর্স পাওয়ার কিরকম 1 হর্স পাওয়ার, হর্স পাওয়ারকে সংক্ষেপে লেখা হচ্ছে এইচপি, মানে হচ্ছে 746 ওয়াট। তো যদি হর্স পাওয়ারে কনভার্ট করতে চাও তাহলে ওয়াটকে 746 দিয়ে ভাগ দিয়ে দিলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে হর্স পাওয়ার আসবে, ঠিক আছে। ওকে, সো এইগুলো হচ্ছে পাওয়ারের হিসাব। আর কি আছে, বল ও সরণ। আচ্ছা, বল ও সরণের সাথে পাওয়ারকে রিলেট করব। বেসিক্যালি আমরা হচ্ছে যে সরণের সাথে পাওয়ারকে কিভাবে রিলেট করব, পাওয়ারের ভিতরে আছে হচ্ছে কৃতকাজ W/T, আর W এর ভিতরে আছে কি, W এর ভিতরে আছে হচ্ছে Fs ডিভাইড বাই T। তো দেখো P সমান সমান Fs ডিভাইড বাই T। P হচ্ছে F এর সমানুপাতিক, S এর সমানুপাতিক, আর T এর ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আবার আরেকটা কাজ করা যায়, P Fs বাই T, যে এখান থেকে আরেকটা কাজ কি করা যায় দেখো, P সমান সমান হচ্ছে F ইনটু S ডিভাইড বাই T। আবার S বাই T, S হচ্ছে সরণ, T হচ্ছে সময়, S বাই T সমান সমান লেখা যায় কি V, সরণ বাই সময় ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে বেগ। সো P সমান সমান এভাবে লেখা যায় F ইনটু S বাই T কে লিখে হচ্ছে V। এটা কিন্তু সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে লাগে, প্রচুর লাগে। বেগ দেওয়া থাকে, বল দেওয়া থাকে, ক্ষমতা বের করতে হয়, কিংবা বল দেওয়া থাকে, ক্ষমতা দেওয়া থাকে, বেগ বের করতে হয়, ঠিক আছে। সো P সমান সমান FV, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এরপর আসছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি, কর্মদক্ষতা হচ্ছে যে ইনপুট আর আউটপুট পাওয়ার, বা ইনপুট বা আউটপুট যে কাজ বা শক্তি, এটার যে অনুপাত সেটা। তো এই অনুপাতটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে পৃথিবীতে যত পারফেক্ট ইঞ্জিনই বানানো হোক, কখনোই সেটা যতটুকু ইনপুট দেওয়া হয় ততটুকু আউটপুট দিতে পারে না। যেমন ধরো জেনারেটর আমরা ইনপুট দিই হচ্ছে পেট্রোল বা ডিজেল ইনপুট দিই আর কি। ডিজেল হচ্ছে একটা ফুয়েল ইনপুট দিই, কিংবা ধরো যে আরো সিম্পল চিন্তা করি, ধরো মোটরসাইকেলে আমরা ইনপুট দিই হচ্ছে অকটেন আমরা ইনপুট দিই, আর মোটরসাইকেল আউটপুট দেয় হচ্ছে মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তি, ঠিক আছে। তো মোটরসাইকেল যে যান্ত্রিক শক্তি দিচ্ছে, এই শক্তি তো সে সৃষ্টি করতেছে না অবশ্যই, কারণ আমরা জানি শক্তি সৃষ্টি করা সম্ভব না। তো শক্তি সে কোত্থেকে পাচ্ছে, সে হচ্ছে যে অকটেন, যে ফুয়েল বা অকটেন যেটা ইনপুট দেওয়া হলো, সেটার ভিতর যে রাসায়নিক শক্তি ছিল সেটাকে সে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতেছে। তো মেশিনের কাজ কিন্তু শক্তি তৈরি করে না, মেশিন হচ্ছে শক্তি কনভার্ট করে মেইনলি। তো যদি একটা মোটরসাইকেলে যদি 1000 জুল, আমি যে অকটেন ভরলাম, সেটার ভিতরের শক্তি হচ্ছে 1000 জুল, মানে আমি 1000 জুল শক্তি ইনপুট দিলাম। তো ধরলাম যে মোটরসাইকেলটা খুবই ভালো, খুবই ইফিশিয়েন্ট, মানে খুবই দামি, খুবই ভালো মডেল, একটা একদম রিসেন্ট মডেল একটা মোটরসাইকেল। তারপরেও সে কখনোই কিন্তু 1000 জুল শক্তি আউটপুট দিতে পারবে না। সে সে অবশ্যই 1000 এর কম, মানে লেস দেন 1000 আউটপুট। অবশ্যই লেস দেন 1000 জুল হবে। এক্স্যাক্টলি কত হবে সেটা হিসাব করতে হবে যে তার কর্মদক্ষতা কত সেটা থেকে। কিন্তু এটা শিওরলি বলা যাবে যে সে কখনোই 1000 জুলে আউটপুট দিতে পারবে না। কেন? কারণ এরকম কোন ইঞ্জিনই পৃথিবীতে সৃষ্টি হয় নাই যেই ইঞ্জিন যতটুকু শক্তি ইনপুট নেয় সম্পূর্ণটা আউটপুট দিতে পারে। এরকম ইঞ্জিন পৃথিবীতে সৃষ্টি হয়নি, ঠিক আছে। তো এজন্য সৃষ্টি করা সম্ভব না। এটা তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়বে, অর্থাৎ তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে পড়বে যে এরকম কোন ইঞ্জিন সৃষ্টি সম্ভব না যে ইঞ্জিন যতটুকু এনার্জি ইনপুট নিছে সম্পূর্ণ এনার্জি সে আউটপুট দিতে পারে। যেমন পাম্পের ক্ষেত্রে হিসাব করো, একটা পাম্প হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসেবে নেয় আর আউটপুট হিসেবে যান্ত্রিক শক্তিতে, যার ফলে হচ্ছে পানি উঠে আসে। তো ইনপুট হিসেবে যে শক্তিটা নিল, ইলেকট্রিসিটি নিল, সেটা যদি ধরো যে 1000 জুল নেয়, সে আউটপুট যে কাজটা করবে পানি উঠাতে হচ্ছে কৃত কাজ হবে, সেই কাজের মান অবশ্যই 1000 থেকে কম হবে, ঠিক আছে। তো এই যে কম হলো, এক্স্যাক্টলি কত কম হবে সেটা হচ্ছে তার কর্মদক্ষতা থেকে পাওয়া যায়। তো কর্মদক্ষতা হচ্ছে এটা সমান সমান আউটপুট ডিভাইড বাই ইনপুট, খুব সহজ।
যতটুকু কাজ সে আউটপুট দিল ডিভাইড বাই সে ইনপুট নিছিল কতটুকু। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যে থাকে, যেমন ধরো যে এত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প, প্রশ্ন এরকম বলা থাকবে। সো এত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প মানে হচ্ছে যে সেটা তার ইনপুট পাওয়ার, যেমন 10 কিলোওয়াটের একটা পাম্প, তার মানে হচ্ছে সেটা ইনপুট হচ্ছে 10, আর আউটপুট কোনটা, আউটপুট সে তোমাকে যেটা দিচ্ছে। একটা 10 কিলোওয়াটের পাম্প মানে কিন্তু এটা না যে সে তোমাকে 10 কিলোওয়াট দিবে, সেটা হচ্ছে যে সে ইলেকট্রিসিটি নেবে 10 কিলোওয়াট, আর তোমাকে আউটপুট কত দিবে সেটা হচ্ছে যে সে যে কতটুকু পানি একক সময়ে সে কতটুকু পানি উত্তোলন করতে পারে সেটা থেকে আউটপুটটা বের করতে হবে এমজিএইচ করে, ঠিক আছে। তো এই আউটপুট আর ইনপুটের যে অনুপাত সেটাকে আমরা কর্মদক্ষতা বা এটা বলি। এবার এই দুটো জিনিসকে আচ্ছা আউটপুট ওয়ার্ক ডিভাইড বাই ইনপুট ওয়ার্ক, ওকে। সো আউটপুট ওয়ার্ক ডিভাইড বাই ইনপুট ওয়ার্ক, ওকে। সো দুইটা কাজের অনুপাত। এখন দুটো কিন্তু সময় দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে, কাজকে সময় দিয়ে ভাগ দিলে ক্ষমতা পাওয়া যায়। সো উপরে নিচে লব আর হরকে যদি সময় দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে উপরে আসবে আউটপুট পাওয়ার আর নিচে আসবে হচ্ছে ইনপুট পাওয়ার, অর্থাৎ পি আউট ডিভাইডেড বাই পি ইন। পি আউট ডিভাইডেড বাই পি ইন, ওকে, এটা লেখা যাবে পি আউট ডিভাইডেড বাই পি ইন। সো এটাই হচ্ছে কর্মদক্ষতা। এখানে আর খুব বেশি রাশি না, আর এখানে কিন্তু কোনো ইউনিট বা একক নাই, কেন, উপরের নিচে তো সেম জিনিসই, সো তাদের ইউনিট তো কাটাকাটি হয়ে যাবে। এজন্য ক্ষমতা কিন্তু একটা পিওর নাম্বার, এটা কিন্তু কোনো একক নেই। আচ্ছা এখানে কিন্তু পার্সেন্টেজ করা বেটার, 100 দিয়ে গুণ করা পার্সেন্টেজ আকারে থাকে, কিন্তু বলতে কর্মদক্ষতা 100%, সরি কর্মদক্ষতা হচ্ছে 90%। তার মানে হচ্ছে যে 100 জুল ইনপুট নিলে সে আউটপুট হিসেবে 90 জুল দিতে পারে, এটা হচ্ছে 90% কর্মদক্ষতা। আর কোনো কিছুরই কর্মদক্ষতা 100 হওয়া সম্ভব না, ওকে। আর কর্মদক্ষতার মান কখনোই 100 হয় না, কেন, কারণ এই যে আউটপুট সবসময় ইনপুটের চেয়ে ছোট। সো লব যদি ছোট হয় হরের চেয়ে, রেজাল্টটা তো হচ্ছে 1 এর চেয়ে ছোট আসবে, সেটা থেকে 100টাকে 100 দিয়ে গুণ করলে রেজাল্টটা অবশ্যই 100 এর কম আসবে। এটা আমাদের অবজেক্টিভ সৃজনশীল আসতে পারে যে কর্মদক্ষতা কেন 100 সমান হয় না, ওকে। এবার হচ্ছে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল, এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল। তো এগুলো কি, এগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে আমরা সংরক্ষণশীল বল দেখি, যে বল দিয়ে কৃত কাজ ফেরত পাওয়া যায়, কিংবা যে বল দিয়ে কৃত কাজটা তার যে রাস্তাটা, কাজ করার যে রাস্তাটা সেটার উপর ডিপেন্ড করে না। একে দেখাই, যেমন ধরো ধরো এ থেকে বি, এটা হচ্ছে এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তু এইচ উচ্চতায় তুলবা, অর্থাৎ এ থেকে বি তে নিবা, ঠিক আছে। সো এখন এ থেকে বি তে যদি সরাসরি এবি রাস্তায় নাও তাহলে কৃত কাজ কি হবে, কৃত কাজ হবে হচ্ছে এমজিএইচ, ডাব্লিউ সমান সমান হচ্ছে এমজিএইচ, ফাইন। কিন্তু যদি এ থেকে বি তে সরাসরি সোজাসুজি না নিয়ে একটু বাঁকা বসে এইভাবে নিলাম, এইভাবে নিলাম, ধরো যে এ সি বি, কিংবা এইভাবে নিলাম, এই রাস্তা হচ্ছে এ ডি, এ ডি বি, ধরো ডিফারেন্ট দুই রাস্তা নিলাম এ থেকে বি তে, আমি ফাইনালি বি তে নিলাম, কিন্তু ডি রাস্তা এ ডি বি রাস্তা একবার নিলাম, এ সি বি রাস্তা একবার নিলাম, প্রত্যেক ক্ষেত্রেই কৃত কাজ হবে হচ্ছে এটা সমান এমজিএইচ এর সমান। অর্থাৎ বোঝা গেল যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে রাস্তার উপর কিন্তু কাজের মানটা ডিপেন্ড করতেছে না, কাজটা শুধুমাত্র ইনিশিয়াল অর্থাৎ আদি অবস্থা এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করতেছে। আমি আদি থেকে শেষ বিন্দুতে কোন রাস্তায় যাচ্ছি, এই রাস্তায় যাচ্ছি নাকি এই রাস্তায় যাচ্ছি নাকি এই রাস্তায় যাচ্ছি, তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু এটাই হবে, এমজিএইচ হবে, কৃত কাজ হবে এমজিএইচ। এটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণ চক্র সম্পাদন করলে শূন্য হয়ে যায়, কৃত কাজ হচ্ছে শূন্য হয়ে যায়। কিভাবে, এখান থেকে তুমি এখানে উঠো, এই এখান থেকে একটা বস্তুকে এখানে নিয়ে উঠালে তার ভিতরে যে শক্তি সেই শক্তি জমা হচ্ছে এমজিএইচ। আবার এই বস্তু এখান থেকে ছেড়ে দিলে এখানে যদি চলে আসে সেই এমজিএইচ পরিমাণই কাজ করতে পারবে। অর্থাৎ টোটাল সাইকেলটা এখান থেকে এখানে যাওয়া এবং এখান থেকে আসা, এখানে যাওয়ার সময় হচ্ছে তার ভিতরে শক্তি জমা হলো, আর এখান থেকে এখানে নামার সময় হচ্ছে সেই এমজিএইচ এর খরচ হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে জমা হলো, অ্যাড হলো, পরে হচ্ছে মাইনাস হয়ে গেল, অর্থাৎ রেজাল্ট হবে 0।
এটা হচ্ছে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, যে পূর্ণ চক্র কমপ্লিট করলে কৃতকাজ শূন্য হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, কিংবা আরেকভাবে বলা যায় যে কাজ ফেরত পাওয়া যায়। কাজ ফেরত পাওয়ার কনসেপ্টটা কেমন, যে এখান থেকে যদি আমি নেই তাহলে তার ভিতরে যে শক্তি জমা হবে, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলে সে ইকুয়াল শক্তি বা ইকুয়াল কাজ ফেরত দিতে পারবে। এখান থেকে এ থেকে বি তে তার ভিতরে 100 জুল জমা হয় শক্তি, সে বি থেকে ছেড়ে দিলে যখন এই বিন্দুতে আসবে সে 100 জুল কাজ সে করতে পারবে। এটা হচ্ছে কাজ ফেরত পাওয়ার কনসেপ্ট। তো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে শুধুমাত্র আদি অবস্থা আর শেষ কৃতকাজ আদি অবস্থা এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করে, রাস্তার উপর ডিপেন্ড করে না। এরপরে কথা হচ্ছে যে কাজ সম্পূর্ণ চক্র কমপ্লিট করলে কাজ হয় হচ্ছে শূন্য। একটা বিন্দুতে নিয়ে আবার সেম বিন্দু, ওই বিন্দু থেকে আবার সেম বিন্দুতে ফেরত আনলে কৃতকাজ শূন্য। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে যে কাজ ফেরত পাওয়া যায় কিভাবে, সেম জায়গায় আবার ফেরত আনলে। এ থেকে বি তে নিলে শক্তি জমা হলো, বি থেকে আবার এতে আসলো, ওই শক্তিটা এসে খরচ করে ফেললো, অর্থাৎ কাজটা ফেরত পাওয়া গেল। এই হচ্ছে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এবার আসো অসংরক্ষণশীল বল, সেটা কেমন। যেমন ধরো এই বিন্দুটা, বি বিন্দুটা, তো এ থেকে বি তে একটা ব্লক, একটা কাঠের ব্লক, এটাকে আমরা ধাক্কা দিয়ে নিচ্ছি। এখানে ধাক্কা দিয়ে নিলে অবশ্যই এই যে তল, এই কন্টাক্ট যে তল, যে তলের সাথে এটা সংস্পর্শে, সেই তলে ঘর্ষণ হবে। তো ঘর্ষণ হলে হবে কি, ঘর্ষণ হলে কিন্তু একটা শক্তি উৎপন্ন, ঘর্ষণের ফলে তাপ শক্তি কিংবা শব্দ শক্তি উৎপন্ন হবে। যেমন ধরো যে এক জায়গায় ঘর্ষণ দিলে একটা শব্দ তৈরি হয় কিংবা তাপও উৎপন্ন হয় ক্ষেত্র বিশেষে। কম বেশি সব ঘর্ষণে তাপ উৎপাদন হয়, আমরা ফিল করতে পারি কিংবা পারি না। তো এখান থেকে এখানে গেলে যে ঘর্ষণ শক্তিটা উৎপাদন হবে, আবার বি থেকে এ তে ফিরে আসি, সেই ঘর্ষণটা কিন্তু ফেরত পাওয়া যাবে না, সেটা হারিয়ে যাবে। এ থেকে বি তে গেলে যে কৃত কাজ, সেখানকার যে ঘর্ষণটা, ঘর্ষণের ফলে যে শক্তির লস, সেটার প্রকৃতি হারায় যায়। আবার বি থেকে এ তে আসে, সেটা কিন্তু বি থেকে এ তে আসলে আবার নতুন করে ঘর্ষণ হবে, আবার শক্তি হারা যাবে। কিন্তু এ থেকে বি তে গেলে যে কাজটা করা হলো, বি থেকে এ তে আসলে কিন্তু সেম জিনিসটা ফেরত পাওয়া যাবে না, যেটা এখানে পাওয়া গেছিল, যে এ থেকে বি তে নিলাম 100 জুল শক্তি জমা হলো, বি থেকে এ তে আসলাম সেম শক্তিটা সে আমাকে দিতে পারবে, এখানে কিন্তু সেটা হবে না। এখানে এ থেকে বি তে নিলেও কাজ করতে হবে, কাজ করলে ঘর্ষণটা হচ্ছে হারায় যাবে। আর বি থেকে যদি এ তে আসে, সেখানেও কিন্তু নতুন করে ঘর্ষণ হবে, যার ফলে আগে যে ঘর্ষণের ফলে যে শক্তিটুকু হারিয়ে গেল, সেই শক্তি কিন্তু ফেরত পাওয়া যাবে না। সো ঘর্ষণ বল দ্বারা যদি কৃত কাজ বলি, সেটা কিন্তু ফেরত পাওয়া যায় না। আবার একই ভাবে দেখো, পুরো সাইকেল এ থেকে বি তে যাওয়া, বি থেকে এ তে আসা, আবার ফিরে আসা, পুরো সাইকেল কমপ্লিট করলে কিন্তু কাজ শূন্য হয় না, কৃত কাজ কখনোই শূন্য। কেন, ওই যে একই কথাই, যে এ থেকে বি তে গেলে যে ঘর্ষণ হলো, সেই ঘর্ষণের ফলে শক্তিটা হারিয়ে গেল, জমা থাকলো না। আবার বি থেকে যদি এতে আসি, আবার ঘর্ষণ হবে, আরো শক্তি হারিয়ে যাবে। সো আগের ঘর্ষণ তো আর ফেরত আসলো না, আগের ঘর্ষণের ফলে যে শক্তিটা চলে গিয়েছিল সেটা তো ফেরত আসেনি। সো শক্তি কিন্তু ফেরত পাওয়া, কৃত কাজ কিন্তু ফেরত পাওয়া যায়। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে রাস্তা। এ থেকে বি তে এই পথে গেলে ঘর্ষণের ফলে যে শক্তি লস হবে বা কৃত কাজ হবে, এই রাস্তা দিয়ে যদি যাই, এসিবি, এই রাস্তা যদি যাই, তাহলে কিন্তু কাজের মানটা আলাদা হবে। কারণ কি, ঘর্ষণটা আলাদা হবে, এই রাস্তা গেলে ঘর্ষণ অবশ্যই ডেফিনেটলি বেশি হবে। তো দেখো, আদি এবং শেষ বিন্দু সেম রাখছি, কিন্তু রাস্তা আলাদা আলাদা হওয়ার ফলে কৃত কাজ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে অসংরক্ষণশীল পথ, যেটা রাস্তার উপর ডিপেন্ড করবে, যেটা পূর্ণ চক্র সম্পাদন করলে সেটার কৃত কাজ শূন্য হবে না। আরটা হচ্ছে যে যেটার কাজ ফেরত পাওয়া যায় না। ঠিক আছে, সেম সাইকেল আবার রিপিট করলে কাজ ফেরত পাওয়া যায় না, এটাকে বলা হচ্ছে অসংরক্ষণশীল পথ। তো এই হচ্ছে তোমাদের কনসেপ্ট গেল। এরপর আমরা গাণিতিক সমস্যা শুরু করি। এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা চেষ্টা করব আজকে কভার করার। প্রথমে বলছে যে স্থির অবস্থা থেকে 40 কেজি ভর, আচ্ছা 40 কেজিটা ইম্পর্টেন্ট, দাগে রেখে আমরা, নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, এর উপর কি পরিমাণ বল কাজ করছে, কি পরিমাণ বল আমার এফ বের করতে হবে, আর 4 সেকেন্ড পর গতি শক্তি এটা বের করতে হবে। ওকে, সো আমরা দেখি ফার্স্ট হচ্ছে যে বল বের করতে হবে। সো আমরা জানি এফ ইকুয়ালস লেখা যাচ্ছে এম এ, এখন এখানকার এম দেওয়া হচ্ছে 40 কেজি। সো এটা যদি বের করতে পারি তাহলে তো এফটা বের হয়ে যাবে। এ সমান সমান কি লেখা যায়, এ সমান সমান লেখা যায় হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, সেখান থেকে যেটা আমাদের হচ্ছে যে 2 সেকেন্ড পর টি দেওয়া, এটা হচ্ছে টি আর বেগ হচ্ছে 15 দেওয়া আছে। সো আমরা v ইকুয়ালস টু u প্লাস at সেটা দেই স্থির অবস্থা, মানে u ইকুয়ালস টু 0। সো আমরা এই সূত্র দিয়ে এখান থেকে a বের করব। সো a বের করার জন্য কি করব, v ইকুয়ালস টু u প্লাস at, v হচ্ছে কত 15, 2 সেকেন্ডে 15 হলো। সো 15 সমান সমান 0 প্লাস
a ইনটু t কত, t হচ্ছে 2 মানে 2a, সো 15 ইকুয়ালস টু t 2a, সুতরাং a ইকুয়ালস টু 15/2 সমান হচ্ছে 7.5। ওকে, সো ত্বরণ হচ্ছে 7.5, এটা এখানে জাস্ট বসিয়ে দিই। সো f ইকুয়ালস টু ma, m কত 40 কেজি, 40 ইনটু a হচ্ছে 7.5, आंसर যেটা হবে তোমার ক্যালকুলেটর বের করবে। ওকে, এরপর হচ্ছে 4 সেকেন্ড পর গতি শক্তি কত হবে। আমরা জানি গতি শক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এম তো আমরা জানি, জাস্ট 4 সেকেন্ড পর যে ভি সেটা বের করলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। সো 4 সেকেন্ড পর ভি বের করার জন্য কি করব, যথারীতি আবার সেম সূত্র দেই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি সমান সমান ইউ তো 0 প্লাস এ তো আমি জানি এবার 7.5, এটা বের করলাম 7.5 ইনটু টি হচ্ছে 4। সো ভি সমান সমান কত আসছে দেখো ক্যালকুলেটরে, 7.5 into 4 30। সো 4 সেকেন্ড পর বেগ যদি 30 হয়, গতি শক্তি কত হবে হাফ এম ভি স্কয়ার, ই কে সমান সমান হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার সমান সমান হচ্ছে হাফ ইনটু এম হচ্ছে 40 কেজি ইনটু ভি হচ্ছে 30 স্কয়ার করব, এটাই হবে হচ্ছে 4 সেকেন্ড পর গতি শক্তি। ঠিক আছে, হাফ ইনটু 40 ইনটু 30 স্কয়ার ক্যালকুলেট করে ফেলো। ওকে, আমরা নেক্সট মেথডে একজন বালক একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, বালকটির ভর লোকের ভরের অর্ধেক। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ডেটা যে বালকের ভর লোকের ভরের অর্ধেক, আবার লোকের গতি শক্তি বালকের গতি শক্তির অর্ধেক। ঠিক আছে, লোকের গতি শক্তি কম আর বালকের ভর কম, অর্ধেক অর্ধেক রিলেশন। সো আমরা সেটা থেকে একটা রিলেশন বের করি। আচ্ছা, এরপরে কি বলছে যে লোকটি তার বেগ 1 মিটার বৃদ্ধি করে তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এটা আমরা নেক্সট কন্ডিশন খাটাবো। তো প্রথম কন্ডিশন খাটাই যে বালকের ভর, এটাকে যদি আমি হচ্ছে m হচ্ছে বয় m, আচ্ছা এটাকে হচ্ছে m b ধরি, আর লোকের ভর যে সেটাকে আমরা হচ্ছে যে বালকের ভর হচ্ছে ছোট হাতের m ধরি আর লোকের ভর হচ্ছে বড় হাতের m ধরি, যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখন দেখো যে লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। সো লোকের গতিশক্তি হচ্ছে হাফ m ইনটু ভি, লোকের সবকিছু বড় হাতের m দিয়ে, বড় হাতের ধরি হাফ m, এটা হচ্ছে লোকের জন্য ইকুয়ালস টু, আর এবার সে বালকেরটা হচ্ছে হাফ ছোট হাতের m ছোট হাতের v, বালকের জন্য সব ছোট হাতের বলুন, খেয়াল করো। সো এখন দেখো বালকটির লোকের গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, সো এটা হচ্ছে বালকের গতিশক্তি সেটার অর্ধেক, তো এটা ইনটু হাফ। ওকে, বালকের গতিশক্তি তার অর্ধেক, বালকের গতিশক্তিকে অর্ধেক করলাম ইকুয়ালস টু লোকের গতিশক্তি, যেটা দেওয়া আছে যে লোকের গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, সো বালকের গতিশক্তি তার অর্ধেক। ওকে, সো এই হাফ কাটাকাটি করা যায়, দেন হচ্ছে আবার এই m আর m এর মধ্যে সম্পর্ক কি, যে বালকের ভর লোকের ভরের অর্ধেক। সো নেক্সট লাইন আমরা সেটা বসায় দেই, তাহলে এই m সমান সমান হচ্ছে বালকের ভরের দ্বিগুণ, 2m ইনটু বড় হাতের v স্কয়ার সমান সমান লেখা যায় হাফ ইনটু ছোট হাতের m ইনটু v স্কয়ার। ওকে, সো এখান থেকে m m কাটাকাটি করা যায়, আমরা মেইনলি হচ্ছে যে স্মল v আর ক্যাপিটাল v এর মধ্যে একটা রিলেশন বের করব। সো দেখো স্মল v স্কয়ার সমান সমান লেখা যায় 4 ইনটু ক্যাপিটাল v 4 ক্যাপিটাল v স্কয়ার সমান সমান হচ্ছে, এটাকে যদি আমি 2 দিয়ে লিখি 2 ইনটু ক্যাপিটাল v হোল স্কয়ার। তো এই v স্কয়ার এটা দিয়ে তো দুই সাইডকে রুট করে দেই, তাহলে দেখো লেখা যায় যে v মানে বালকের গতি সমান সমান 2 ইনটু লোকের গতি, 2 ইনটু v, দেখছো বালকের গতি সমান সমান 2 ইনটু এটা হচ্ছে স্মল v, আচ্ছা স্মল v টেবিল লিখে দেই, হ্যাঁ স্মল v হ্যাঁ। তো বালকের গতি সমান সমান 2 ইনটু লোকের গতি, অর্থাৎ লোকের গতির চাইতে বালকের গতি ছিল দ্বিগুণ। এখন আমরা এটা দিয়ে বাকি কন্ডিশন খাটাবো। বাকি কন্ডিশন বলছে যে লোকটি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তাহলে লোকের গতি এমনিতে ছিল হচ্ছে v,
তাহলে লোকের বেগ এত বৃদ্ধি হলে তার গতিশক্তি কি হবে, হাফ m ইনটু v এর জায়গায় আমি লিখব হচ্ছে v প্লাস 1 গতিশক্তি, যেহেতু গতি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করছে, সো লোকের নতুন গতিশক্তি হচ্ছে হাফ m ইনটু v প্লাস 1 হোল স্কয়ার। ওকে, আর তাহলে কি হয়, তাহলে হচ্ছে যে গতিশক্তি বালকের গতিশক্তির সমান হয়। সো বালকের গতিশক্তি সমান লিখে দিই এখন, সমান সমান হচ্ছে হাফ ইনটু m। আচ্ছা, এখানে লোকের তো হচ্ছে বড় হাতের। ওকে, সো এই হচ্ছে লোকের যে গতিশক্তি, সেটার 1 মিটার পার সেকেন্ড বাড়ানোর পর ইকুয়ালস টু বালকের গতিশক্তি হয়। আর আমরা তো হচ্ছে m আর m এর মধ্যে v আর v এর মধ্যে রিলেশন জানি, আগে পেজে বের করছি। ওকে, সো সেগুলো এখন বসাই দিই। সো বসাই যদি দিই তাহলে দেখো কি আসে, যে আমাদের ফাইনাল বের করতে হবে কি প্রাথমিক বেগ, অর্থাৎ আমাদের v স্মল v আর ক্যাপিটাল v নির্ণয় করতে। একটা বের করলে এখান থেকে আরেকটা বের করতে পারবো। সো দেখি সেখান থেকে দেখা যায় যে হাফ কাটাকাটি করা যায়, করলে এই m এর জায়গায় আমি 2m লিখে দিই, 2m ইনটু আবার v প্লাস 1। এই v কে আমরা হচ্ছে হচ্ছে হাফ করতে হবে, ওটাকে ই করি 2v লিখি, 2m ইনটু ক্যাপিটাল v প্লাস 1 হোল স্কয়ার সমান সমান হবে কি m ইনটু এই v কে স্মল v সমান সমান 2 ইনটু ক্যাপিটাল v। আগের পৃষ্ঠায় আমরা করছি, সো এটা বসাই, তাহলে v স্কয়ার মানে 2v হোল স্কয়ার। ওকে, সো এই m কাটাকাটি করা যায়, তারপর আসি কি ফাইনালি 2 ইনটু v প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু আসে হচ্ছে 4v স্কয়ার। দেখো এই লাইনে টোটাল আননোন আছে শুধুমাত্র v, বাকি সবই আমরা জানি। তো এটা যদি জানি সেক্ষেত্রে দেখো পাশে এইটুকু পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে v প্লাস 1 হোল স্কয়ার সমান এটা নিচে কাটা হয়ে যাবে, সো 2 দেখা যায়। তো এইখানে তোমরা অনেকে কি করবা, যে এটা তোমরা হচ্ছে a প্লাস b স্কয়ার সূত্র দিবে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এই জানা যার কোনো দরকার নেই, টোটাল রুট করে দাও। টোটাল যদি আমরা রুট করি তাহলে দেখো কি আসে, যেটা আমি পুরোটা করব না, দেখাই দিই। পুরোটাকে রুট করলে কি আসবে, এই পাশে হচ্ছে v প্লাস 1 আর এই পাশে আসবে হচ্ছে রুট ওভার 2 ইনটু v। তো এরপরে সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে এই পাশে নিয়েছি 1 equals to root 2v minus v সমান হচ্ছে 1 equals to v কমন নিলে root over 2 minus 1, অর্থাৎ সুতরাং v সমান সমান হবে 1 divided by root over 2 minus 1। এটা ক্যালকুলেট করব, এটা হচ্ছে ক্যাপিটাল v বের হবে, এটাকে দ্বিগুণ করলে হচ্ছে স্মল v বের হবে। কেন? কারণ হচ্ছে যে স্মল v হচ্ছে ক্যাপিটাল v এর দ্বিগুণ, আমাদের স্মল v এর ক্যাপিটাল v বের করতে হবে প্রশ্ন। ওকে, সো বাকিটা তোমরা নিজেরা পারবা, আমি নেক্সট ম্যাথে চলে যাই। এটি চাকার গড় 20 কেজি আর ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, চাকাটি 15 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে চলছে, এর গতিশক্তি নির্ণয়। এই যে এটা হচ্ছে চলন আর ঘূর্ণন দুটি আছে, সো আমাদের ওই যে সূত্র পড়লাম যে দুটি যোগ করতে হয় সেটা করতে হবে। সো এখানে যেটা করতে হবে, e কে সমান সমান হচ্ছে হাফ mv স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার। ওকে, সো আমাদের m দেওয়া আছে হচ্ছে m, তারপর হচ্ছে v দেওয়া আছে 15, আচ্ছা আমাদের সমস্যা হচ্ছে i এবং ওমেগা নিয়ে। সো i আর ওমেগা কিভাবে বের করে দেখি। i সমান সমান লেখা যায় হচ্ছে m r স্কয়ার বাই 2, ঠিক আছে, তো i সমান সমান লেখা যায়, আর এদিকে হচ্ছে ওমেগা সমান সমান লেখা যায় হচ্ছে v বাই r। সো m r স্কয়ার বাই 2 কিভাবে আসে, অ্যাকচুয়ালি হচ্ছে যে m অ্যাকচুয়ালি i এর সূত্র হচ্ছে i ইকুয়ালস টু m k স্কয়ার,
আর কে সমান সমান ছিল হচ্ছে r ডিভাইড বাই √2। সো r ডিভাইড বাই √2 কে হোল স্কয়ার করলে r স্কয়ার ডিভাইড বাই 2। সো r স্কয়ার ডিভাইড বাই 2 আর m, অর্থাৎ i সমান সমান সূত্র হচ্ছে আর কে সমান সমান হচ্ছে r ডিভাইড বাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র, ঠিক আছে। সো কে স্কয়ার করো তাহলে r স্কয়ার ডিভাইড বাই 2 আর m গুণন r স্কয়ার বাই 2, এটা হচ্ছে i। সো এখন আমরা হচ্ছে বের করে ফেলি সমান সমান m কত, m হচ্ছে 20 ইনটু r কত, r হচ্ছে 0.5 0.5 হোল স্কয়ার ডিভাইড বাই 2। আর এদিকে হচ্ছে v সমান সমান ওমেগা, সো এখান থেকে ওমেগা ইকুয়াল টু v বাই r। v দিয়েছে কত 15 এভাবে r হচ্ছে ব্যাসার্ধ 0.5 সমান সমান এখানে হবে হচ্ছে 30, এখানে হবে 30 আর এখানে হবে হচ্ছে 10 into 0.5 square 2.5। সো i পেলাম, ওমেগা পেলাম, এখন জাস্ট বসিয়ে দিব। সো বসিয়ে দিলে কি হবে, i হচ্ছে 2.5, ওমেগা হচ্ছে 30। সো e কে সমান সমান হচ্ছে হাফ v স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার সমান হচ্ছে হাফ ইনটু m কত 20 আর 15, 20 into 15 square plus half into I হচ্ছে 2.5 into omega হচ্ছে 30। হ্যাঁ ক্যালকুলেট করবে, আচ্ছা যাবে প্লিজ। এই হচ্ছে টোটাল ম্যাথটা, যে হাফ i m v স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার। আর আগে পেজটা তোমরা একটু সূত্রটা লিখে রাখো, i ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার বাই 2। এটা হচ্ছে চাকার ক্ষেত্রে, কিন্তু চাকা না হলে সেক্ষেত্রে i বের করার সূত্রটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার 4 এর ডিটেইলসে পড়বা। সো আবার এটুকু জেনে রাখো যে চাকার জন্য i ইকুয়ালস টু m স্কয়ার বাই 2। আর এটা যে কোনো ক্ষেত্রে বলতে যে ওমেগা ইকুয়ালস টু v বাই r। সো মানে মেইন হচ্ছে সূত্রটা v ইকুয়ালস টু ওমেগা, সেখান থেকে ওমেগা বের করলো। তো এখান থেকে হচ্ছে i বের করলাম, ওমেগা বের করলাম, করে মেইন যে সূত্র e ইকুয়ালস টু হাফ m স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার সেখানে বসিয়ে দিলাম, এই তো শেষ। ওকে, এরপরে আমরা নেক্সট মেথডে, নেক্সট মেথড হচ্ছে তাড়াতাড়ি করতে হবে। 2 কেজি ভারী বস্তুকে খাড়া অর্ধে নিক্ষেপ করা হলো, বস্তুটি 8 সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফিরে আসলো। নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে বিভব শক্তি এবং গতি শক্তি কত দেওয়া আছে। মাধ্যাকর্ষণ জনিত কারণ 9.8, সি হচ্ছে 9.8। ওকে, সো এখানে ম্যাথে খেয়াল করবা যে জি 9.8 দেওয়া আছে কিনা, যদি না থাকে 9.8 ধরে নিবা, আর যদি দেওয়া 9.8 না থাকে 9.81 দেওয়া থাকে সেক্ষেত্রে 9.81 ই ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা একটু করে আগে প্রথম হচ্ছে যে 8 সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফিরে আসলো, তার মানে হচ্ছে যে বস্তুর টোটাল উড্ডয়ন কাল হচ্ছে 8 সেকেন্ড। এখান থেকে গেছে আর এখানে ফিরে আসছে, টোটাল হচ্ছে 8 সেকেন্ড। আচ্ছা, তো এখানে t equals to 2v/g, এটা হচ্ছে সূত্র। টোটাল উড্ডয়ন কালের সূত্র হচ্ছে এটা, টোটাল উড্ডয়ন কাল t সমান সমান 2 into v divided by g। v বলতে u আর কি, যে আদি বেগটা। তো এখান থেকে কিন্তু আমরা সরাসরি v টা বের করতে পারি, যে যখন ছুড়ে মারা হয়েছিল তখন বেগ কত ছিল। তো সেখান থেকে দেখা যায় বা v সমান সমান হচ্ছে gt/2 সমান দেখো কত আসে, g এর মান হচ্ছে 9.8, into t হচ্ছে 8 divided by 2, 39.2। সো 39.2 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারা হয়েছিল। ওকে, সো এখান থেকে 39.2 বেগে এদিকে ছুড়ে মারা হয়েছে, আর 2 সেকেন্ড পর আমরা ধরি এখানে আসছে। ওকে,
তো এখন বাকিটা হিসাব করব। নিক্ষেপের মুহূর্তে পরে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি। আচ্ছা, নিক্ষেপের মুহূর্তে আসি। নিক্ষেপের মুহূর্তে তাহলে এটার গতিশক্তি কত আমরা বের করতে পারি এখান থেকে 39.2 যেহেতু বেগ পেয়েছি। সো নিক্ষেপের মুহূর্ত বলতে এখানে আমরা ধরি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, এই বিন্দু দেখো বিভব শক্তি কিন্তু শূন্য, যা শক্তি সম্পূর্ণই গতিশক্তি। তো সেই গতিশক্তি কত আমরা বের করি যে এনার্জি এট এ হচ্ছে নিক্ষেপের মুহূর্তে সমান হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে, দেখো এতে তো যেহেতু বিভব শক্তি নেই, সম্পূর্ণ গতিশক্তি, সো গতিশক্তিটা বের করে ফেলি। 0.5 ইনটু এম কত, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, 2 ইনটু 39.2 স্কয়ার, 1536.64 জুল শক্তি, যেহেতু জুল। সো এই বিন্দু নিক্ষেপের মুহূর্তে টোটাল শক্তি হচ্ছে 1536.64 জুল। ওকে, আর বিভব শক্তি কিন্তু শূন্য, এই বিন্দুতে বিভব শক্তি শূন্য, নিক্ষেপের মুহূর্তের বিন্দু ক্লিয়ার। এবার আসি হচ্ছে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বিভব শক্তি এবং গতিশক্তি কত লাগবে। সো নিক্ষেপের 2 সেকেন্ড পরে বিভব শক্তি আমরা বের করি। তাহলে 2 সেকেন্ড পর যদি এখানে যায় E ইকুয়ালস লাগে হচ্ছে 2, এই পয়েন্টের ভি কত সেটা আমরা বের করতে চাই। তাহলে দেখো এ আর বি এর মধ্যে জি কাজ করে নিচের দিকে, কিন্তু এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে উপরের দিকে, এই পয়েন্টেরও কিন্তু বেগ উপরের দিকে, কারণ যখন বি বিন্দুতে আছে তখন তো বস্তুটা উপরের দিকে উঠতেছে। সো এখানে বেগের ডিরেকশন উপরের দিকে, এখানে বেগের ডিরেকশন উপরের দিকে, কিন্তু জি নিচের দিকে, অর্থাৎ জি বিপরীত দিকে। সো খালি জিটাই উল্টা দিকে, সো জি এর আগে একটা মাইনাস দিব। সো সূত্রটা কি হবে, E equals to U plus AT, এই সূত্র, এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। এখানে আমরা বসিয়ে দিই। V হচ্ছে ফাইনাল বেগ, ফাইনাল কি B বিন্দুতে ফাইনাল, সেটা আমরা বসিয়ে দিই VB সমান সমান U, U হচ্ছে আদি বেগ কত, A বিন্দুতে আদি বেগ 39.2 মাইনাস GT দিব কেন, কারণ হচ্ছে জিটা উল্টা দিকে, দেখো এই বেগ উপরের দিকে, এই বেগ উপরের দিকে, কিন্তু জি নিচের দিকে, আর টি হচ্ছে 2। সো 39.8 ইনটু 2 সমান আসে কত, দেখো সমান আসে হচ্ছে 39.2 মাইনাস 9.8 19.6। সো বি বিন্দুতে বেগ যদি 19.6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সুতরাং ইকে বি বিন্দুতে গতিশক্তি সমান কি হবে, হাফ এম স্কয়ার, হাফ ইনটু এম ভি বি স্কয়ার সমান এম হচ্ছে 2। সো হাফ ইনটু 2 হচ্ছে 1 ইনটু ভি বি, জাস্ট ভি বি স্কয়ার করলে হবে। ভি হচ্ছে 19.6 স্কয়ার, তো 384.16 জুল। সো বি বিন্দুতে মোট গতিশক্তি হচ্ছে 384.16 জুল। কিন্তু আমার তো গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি বেশি, বি বিন্দুর বিভব শক্তি দরকার। সো বি বিন্দুর বিভব শক্তি কিভাবে বের করব, ইপি বি বিভব শক্তি আলাদা করে সে ক্যালকুলেশন করার দরকার নেই। কেন, আমরা জানি যে পুরো রাস্তায় মোট শক্তি কিন্তু কনস্ট্যান্ট। সো মোট শক্তি কিন্তু যেটা, এটা থেকে যদি গতিশক্তি বিয়োগ দেই তাহলে বিভব শক্তি বের হয়ে যাবে। তো সেটাই কি করব, 1536.64 মাইনাস 384.16, মোট শক্তি থেকে বি বিন্দুর গতিশক্তি বিয়োগ দিলাম, রেজাল্ট যা আসবে সেটাই হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি। ওকে ওকে, নেক্সট ওয়ানে যাই। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, আচ্ছা এই যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তারপর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এরকম অনেক ম্যাথ দিবে এই জাস্ট এই কনসেপ্টের উপর বেস করে। সো জিনিসটা কিভাবে হয় দেখো, দিয়ে যায় ধরো এ বি আর
বি থেকে 30 মিটার উচ্চতা আছে, এবি হচ্ছে 30, আমরা ধরি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, সো আমরা ধরি এই বিন্দুতে, ধরি সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সো এখানে রাশিমালাটা কেমন হবে, যে সি বিন্দুর জন্য রাশিমালা কি হবে, যে সি বিন্দুতে ই কে প্লাস সি বিন্দুর উচ্চতা কেন ধরি হচ্ছে ওয়াই, সি বিন্দুর উচ্চতাকে আমরা যদি ওয়াই ধরি, তাহলে সি বিন্দুতে যে বিভব শক্তি সেটা কি হবে, mg y, ঠিক আছে। ওকে, ইকুয়ালস টু মোট বিভব শক্তি, মোট বিভব শক্তি হচ্ছে এই যে, সরি মোট শক্তি হচ্ছে mgh, মোট শক্তি বি বিন্দুর মোট শক্তিতে হচ্ছে বিভব শক্তি, তো সেটা লিখে দিলাম যে ই কে প্লাস mgy সমান mgh। ওকে, আচ্ছা এখান থেকে দেখো আমরা ই কে সমান লিখতে পারি, এটাও বেশি নিয়ে যাব, সো mg কমন নিলে h minus y লেখা যাবে। ওকে, সো ই কে সমান mg h minus y লিখলাম, এটা হচ্ছে সি বিন্দুর জন্য। এবার দেখো আমাদের এই যে কন্ডিশন দিয়ে মিলে, কন্ডিশনে কি বলছে, যে গতি শক্তি আর বিভব শক্তির মধ্যে রিলেশন করব। আচ্ছা তাহলে ই কে আর হচ্ছে ই পি, কোন ই কে হচ্ছে সি বিন্দুতে আর ই পি হচ্ছে সি বিন্দুতে, এদের মধ্যে রিলেশন কি, যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, এই যে বিভব শক্তির দ্বিগুণ, সো বিভব শক্তি তার 2 গুণ, তাকে 2 দিয়ে গুণ করলাম সমান গতি শক্তি। তো এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, বিভব শক্তির গতি শক্তি দ্বিগুণ, গতি শক্তি বিভব শক্তি কোন পাশে দিয়ে গুণ করব, কোন পাশে হাফ দিয়ে গুণ করব, কনফিউশনের কিছু নেই। বিভব শক্তির দ্বিগুণ, এটা খেয়াল করবা, বিভব শক্তির দ্বিগুণ, বিভব শক্তিকে 2 দিয়ে, বিভব শক্তি এর দ্বিগুণ, বিভব শক্তি তাকে 2 দিয়ে গুণ করছি, খুব সহজ হিসাব, ঠিক আছে। সো এরপরে আমরা প্রশ্ন মতে এটা লিখলাম, এটা হচ্ছে প্রশ্ন মতে। ওকে, সো ই কে সি সমান 2 ইনটু ই পি সি। ওকে, এরপর আমরা ই কে সি সমান কি লিখতে পারি, এই যে যেটা লিখতে পারি, এটা কিন্তু সি বিন্দুর জন্য, যে সি বিন্দুর জন্য লিখছিলাম, তো এটা এখন বসিয়ে দেই, এম জি এটা হচ্ছে h minus y সমান 2 ইনটু ই পি সি, মানে হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি, এটা হচ্ছে mgy, ঠিক আছে। সো দেখো mg কাটা যায়, mg, তাহলে দেখো এখানে h minus y সমান এই পাশে থাকে 2y, জাস্ট বসিয়ে দিই, h minus y সমান 2y, আর h এর মান কত দেখো দেওয়া আছে 30 মিটার উচ্চতা থেকে, সো h সমান হচ্ছে 30 minus y সমান 2y, এখান থেকে বাকিগুলো একসাথে করো, 30 সমান হচ্ছে 3y, সুতরাং y সমান হচ্ছে 10, অর্থাৎ 10 মিটার উচ্চতায় থাকা অবস্থায় সি বিন্দুতে, যখন মাটি থেকে 10 মিটার উচ্চতায় থাকা অবস্থায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ভাইয়া হ্যাঁ বলো, প্রথম অংশটুকু একটু আরেকবার বুঝিয়ে দেন, প্রথম অংশটুকু একটু আরেকবার বুঝিয়ে দেন। এই ম্যাথেরই প্রথম অংশ, জি হ্যাঁ জি ভাইয়া, এই অংশটা আছে, সি এখানে বিন্দুতে, আমরা সি বিন্দুতে ই কে প্লাস এমজি ওয়াই। আচ্ছা এইটুকু, আচ্ছা ওকে, আমরা আমরা শক্তির নিত্যতায় পড়ছিলাম যে সকল বিন্দুতেই মোট শক্তি সমান, ঠিক আছে, যে কোনো বিন্দুতেই মোট শক্তি সমান। সো আচ্ছা আমি এটা একটু দিই, ওই কনসেপ্ট আমরা কাজে লাগাবো যে সব বিন্দুতেই মোট শক্তি সমান। সো এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি, আর এখানে হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি, আমরা ইকুয়াল করছি। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুর যে মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি মানে সি বিন্দুর গতি শক্তি প্লাস সি বিন্দুর বিভব শক্তি। তো সি বিন্দুর গতি শক্তিকে ই কে লিখি, মানে হাফ এম বি স্কয়ারটা লিখি নে, ঠিক আছে, কারণ এম বি স্কয়ার লিখলে ভিটা বের করতে হবে, ঝামেলা একটু। সো আমরা শর্টকাটে আগানোর চেষ্টা করছি, সি বিন্দুর মোট শক্তি সমান গতি শক্তি প্লাস বিভব শক্তি। সি বিন্দুর বিভব শক্তি হচ্ছে সি বিন্দুতে উচ্চতা হচ্ছে y,
সো mgy ওকে এটা হচ্ছে সি বিন্দুর মোট শক্তি ইকুয়ালস টু বি বিন্দুর মোট শক্তি সো বি বিন্দুতে মোট শক্তি কি mgh কারণ এখানে তো বিভব শক্তি সব এখানে তো কোনো গতি শক্তি নাই সো বি বিন্দুর মোট শক্তি হচ্ছে mgh যেটা ইকুয়াল করলাম শক্তির নিত্যতা থেকে ঠিক আছে সো এইটা থেকে এই লাইনটা কি বুঝছো জি ভাইয়া এই লাইন থেকে আমরা e কে ইকুয়ালস লিখতে পারি mg h - 1 এই e কে টা আসলে কোন বিন্দু সি বিন্দুর না সি বিন্দুর গতি শক্তি সো kc সো e kc সমান mg h - y এটা আমরা বের করে রাখলাম বের করে রেখে দেন প্রশ্নমতে কি প্রশ্নমতে হচ্ছে সি বিন্দুর জন্য গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ সো সি বিন্দুর জন্য গতি শক্তি এটা বিভব শক্তি এটা বিভব শক্তির দ্বিগুণ বিভব শক্তি তার দ্বিগুণ গতি শক্তি এই যে লাইন লিখে ফেললাম লেখার পরে ই কে সি সমান আগে তো বের করে রাখছি সেটা জাস্ট বসিয়ে দিছি এটা এই পদ্ধতি করার ফলে সুবিধা হচ্ছে যে আলাদা করে ভি বের করতে হয় না তো সময় কম লাগবে সহজ জিনিসটা সেখান থেকে তো এমজি কাটাকাটি করা যায় তাহলে h - y সমান 2y বাকি অংশ তো সহজ এই যে এরপর হচ্ছে h এর মান বসিয়ে দিলাম বসিয়ে দিলে ফার্স্ট ফাইনালি y = 10 অ্যাম্পিয়ার জি ভাইয়া নেক্সট ম্যাথ হচ্ছে একটু ওয়েট ওকে আমরা নেক্সট এই ম্যাথগুলো আপাতত সৃজনশীলটাই ম্যাথগুলো তোমরা নিজেরা পারবা ততটা কঠিন না সৃজনশীলটা একটু ইম্পর্টেন্ট দেখো আচ্ছা সৃজনশীলটা দেখো যে 12 মিটার গভীর 1.8 মিটার বেশ বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া খালি করার জন্য এই যে কুয়া খালি করার ব্যাপার আছে তো কুয়া খালি মানে এইচ এভারেজ কিন্তু ব্যবহার করতে হবে পাম্প চালু করা হলো কিন্তু দেখা গেল পানি শূন্য করতে পাম্পের 21 মিনিট সময় লেগে গেল হিসাব করে দেখা গেল যথা সময় কুয়াটি পানি শূন্য করতে 2 এইচপি ক্ষমতার পাম্প দরকার ওকে সো এই ডেটা থেকে আমাদের কি কি লাগবে আচ্ছা কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটা অধ্যায় 6 এর কোশ্চেন আপনাদের দরকার নেই নেক্সট হচ্ছে মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল ব্যাখ্যা করো সংরক্ষণশীল বলের ব্যাখ্যা আমরা আগেই দেখছি যে সংরক্ষণশীল বল কারা সেই বল দ্বারা কৃত কাজ রাস্তার উপর ডিপেন্ড করে মহাকর্ষ বল দিয়ে আসলে এক্সাম্পল দিছিলাম যে এই উচ্চতায় নিয়ে গেলে আবার এই উচ্চতা থেকে নিয়ে আসলে কৃত কাজ শূন্য হয়ে যায় এজন্য মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষণশীল বল তোমরা পারবা নেক্সট হচ্ছে গতাশী 2 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিলে পানি শূন্য কুয়ার শীর্ষ হতে তলায় পৌঁছাতে কত সময় লাগবে তো কুয়ার গভীরতা কত 12 মিটার 12 মিটার গভীর কুয়ায় 2 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিলাম চলো দেখি এটা হচ্ছে 12 মিটার এখান থেকে একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু এখানে ছেড়ে দিলাম পড়তে কত সময় লাগবে সো আমরা এখানে জানি কি দেখো h সমান সমান 12 এবং h তো নিচে দিকে কাজ করে এটা আমরা জানি ওকে দেন g হচ্ছে 9.8 এটা নিচে দিকে কাজ করে ফাইন এটা আমরা জানি দেন h জানি g জানি এখানে হচ্ছে u সমান সমান 0 এটা আমরা জানি কারণ এখান থেকে ছেড়ে দিব তো আমাদের প্রশ্ন হচ্ছে t কত সো t বের করার জন্য দেখো v = u + t ভাবে করা যাবে v = ut করলে একটু দুইটা স্টেপ আসবে আর কি দেখো v square = u square plus 2as এই সূত্র প্রথমে সূত্র দিয়ে আমরা v বের করি সো v বের করতে চাইলে সমান সমান হচ্ছে যে v সমান সমান √2 u তো শূন্য সো জাস্ট 2as মানে 2gs 2 into 9.8 into s হচ্ছে h 12 সমান সমান v এর মান আসবে হচ্ছে √2 into 9.8 into 12 15.336 মিটার পার সেকেন্ড সো কুয়াতে যখন এখান থেকে ছেড়ে দিলাম সেটা যখন তলায় স্পর্শ করবে তখন তার বেগ থাকবে 15.336 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের কিন্তু ভি বের করা দরকার আমাদের টি বের করা দরকার টি এর জন্য অ্যাকচুয়ালি আমরা ভি করলাম সো এখন আমরা নেক্সট কি করব ভি সমান সমান ইউ প্লাস এটি এটা হচ্ছে সূত্র সেখানে আমরা এখন এগুলো বসিয়ে দিই তাহলে এখানে ভি কষ্ট হচ্ছে 15.336 সমান সমান লেখা যায় হচ্ছে ইউ তো 0 প্লাস এটি এটি বলতে হচ্ছে জিটি 9.8 টি তাহলে এখন দেখা যাচ্ছে সুতরাং p সমান সমান ইজিলি বের করা যায় p সমান সমান এটা ডিভাইড বাই 9.8 অর্থাৎ 15.336
336 divided by 9.8 তো সমান লাগবে হচ্ছে 1.5648 non 1.5648 তো 565 সেকেন্ড ওকে সো কোয়ার নিচে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 1.565 সেকেন্ড ওকে এই হচ্ছে গ নাম্বার দুটো স্টেপে করলাম আর কি এবার ঘ নাম্বারটা গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসেবের যথার্থতা যাচাই করো খালিদ কি হিসেব করলো যে 2 এইচপি ক্ষমতার পাম্প দরকার আচ্ছা আমাদের এখানে ডেটা কি কি দেওয়া আছে 12 মিটার গভীর 1.8 মিটার ব্যাস বিশিষ্ট পানিপূর্ণ কুয়া খালি করার জন্য পাম্প চালু করা হলো আচ্ছা এখানে আমাদের যেহেতু কর্মদক্ষতা দিয়ে কিছু করা হয় নাই কাজে 2 এইচপি ইনপুট আউটপুট দুটি আমরা ধরে নিব যেহেতু আমাদের কর্মদক্ষতা কিছু দেওয়া নাই প্রশ্নে সো বাকিটুকু দিয়ে আমরা কাজ করি যে অ্যাকচুয়ালি 2 এইচপি এর পাম্প দরকার কিনা অ্যানসার যদি 2 এইচপি আমাদের আসে তাহলে হচ্ছে তার বক্তব্য সঠিক যদি না আসে তার বক্তব্য ঠিক নাই তাহলে আমরা দেখি যে এই যে কুয়াটা এই কুয়াতে পানিপূর্ণ কুয়াটা খালি করতে 21 মিনিট সময় লাগে সো 21 মিনিটে একটু খালি করতে কত পাওয়ার দরকার এটা আমরা নিজেরা বের করি ক্যালকুলেশন করে তো পানিপূর্ণ কুয়া খালি করব তো আগের কথা চিন্তা করো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে h সো h এভারেজ সমান হচ্ছে 0h plus 0/2 h plus 0 divided by 2 মানে h/2 হবে ঠিক আছে যেহেতু কুয়া খালি করব কুয়া খালি করতে কিন্তু h এভারেজ লাগে সো এই ক্ষেত্রে ক্ষমতা p সমান সমান পাম্পের কৃত কাজ বাই সময় এটা হচ্ছে এখানে পাওয়ার ঠিক আছে সো পাম্পের কৃত কাজ বাই সময় এখন সময় তো আমরা জানি আর পাম্পের কৃত কাজটা মিলে বের করতে হবে পাম্পের কৃত কাজ সমান সমান হচ্ছে mgh mgh বলতে h এভারেজ h avg h এভারেজ ডিভাইড বাই সময় হচ্ছে সময় কত 21 মিনিট সময় 21 মিনিট বলতে 21 ইনটু 60 সেকেন্ড ওকে সো এখানে দেখো আমরা h এভারেজ জানি h প্লাস 0/2 মানে হচ্ছে h কত আমাদের ছিল h হচ্ছে 12 মিটার গভীর কুয়া ছিল না 12 মিটার গভীরে 1.8 মিটার ব্যাস দেখো h এর মান 12 তাহলে এই টোটাল জিনিসটাতে আমরা m টা শুধু জানি না যে কুয়াতে যতটুকু পানি আছে সেই পানিটুকুর ভর লাগবে এই m টা কিন্তু সেই পানিটুকুরই ভর সো এই m টা কিন্তু আমরা জানি না প্রশ্নে দেওয়া নাই বাকি সবই আমরা জানি h এভারেজ হচ্ছে h/2 h হচ্ছে 12 সো h/2 সমান সমান হচ্ছে 6 12/2 সমান সমান হচ্ছে 6 সো আমরা এখানকার সবই জানি শুধুমাত্র m টা জানি না সো m টা আমরা বের করব m টা আমরা কিভাবে করব m টা বের করার জন্য আমাদের একটু কঠিন কাজ করতে হবে সেটা হচ্ছে কি যে আমরা জানি rho equals to m/v এটা আমরা সবাই জানি ঘনত্ব সমান সমান ভর ডিভাইড বাই আয়তন তো এখান থেকে লেখা যায় যে m সমান সমান হচ্ছে v ইনটু rho সবাই জানে এটা লেখা যায় v ইনটু rho তো v ইনটু rho বলতে ভলিউম অর্থাৎ আয়তন ইনটু rho হচ্ছে ঘনত্ব পানির ঘনত্ব আমরা জানি তো এখানে দেখো কুয়াটা কিন্তু বেসিক্যালি হচ্ছে চোঙ আকৃতির অর্থাৎ সিলিন্ডার শেপ কুয়াটা কিন্তু এই আকৃতির হয় ঠিক আছে তো এই আকৃতি বলতে একটা চোঙ আকৃতি বা সিলিন্ডার আকৃতি সো কুয়া যেহেতু ভর্তি সো কুয়ার আয়তন আর পানির আয়তন সমান সো কুয়ার আয়তন বের করলে তো পানির আয়তনটা বের হয়ে যাবে তো সেটা আমরা বের করব কিভাবে সিলিন্ডারের যে আয়তনের সূত্র সেটা ছিল হচ্ছে যে পাই আর স্কয়ার এইচ ইনটু রো এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র পাই স্কয়ার এইচ ঠিক আছে সো পাই স্কয়ার এইচ এখানে আর কি আর হচ্ছে দেখো প্রশ্নে দেওয়া আছে যে এই কোয়ার্টার যে ব্যাসার্ধ আর এই সার্কেলটার অর্ধেক মানে ব্যাসার্ধ আর এটা হচ্ছে আর এইচ হচ্ছে এই পুরোটা এইচ আমরা জানি এইচ হচ্ছে 12 আর রো তো হচ্ছে পানির রো হচ্ছে 1000 পানির ঘনত্ব সেটা আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে পাই ইনটু আর আর কত আর হচ্ছে প্রশ্নে দেওয়া আর এটা ইম্পর্টেন্ট যে প্রশ্নে কি দেওয়া আছে 1.8 কিন্তু ব্যাসার্ধ না সো 1.8 এর অর্ধেক হচ্ছে 0.9 0.9 নিতে হবে 0.9 স্কয়ার ইনটু 8 হচ্ছে 12
ইনটু রো হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000, এটা মুখস্থ। সমান সমান দেখো m কত আসে, m আসে হচ্ছে 3.1216 ইনটু 0.9 স্কয়ার ইনটু 12 ইনটু 1000। आंसर আসে হচ্ছে 305356.053. এটা তো যেটি এম, সেটা হচ্ছে কেজিতে। ওকে, সো আমরা এমও পেয়ে গেলাম। এখন বাকিটুকু বসিয়ে দিই এখানে। তো বসিয়ে দিলে কি হবে, এবার আমরা দেখি পাওয়ার P সমান সমান হচ্ছে mg h এভারেজ। সো m হচ্ছে এটা 30536.352 ইনটু g হচ্ছে 9.8 ইনটু h এভারেজ হচ্ছে 12, h এভারেজ হচ্ছে h/2 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে কতক্ষণে ছিল 21 মিনিট। 21 মিনিট, সো 21 ইনটু 60। ওকে, কিন্তু এখানে দেখো হর্স পাওয়ারে করতে হবে আমাদের। হর্স পাওয়ার মানে হচ্ছে যে ওয়াটকে 746 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়। সো এই টোটালটার অ্যানসার হচ্ছে ওয়াটে ইনটু 1/746 করে দিলাম। এখন যে অ্যানসার আসবে সেটা সরাসরি হর্স পাওয়ারে আসবে। ঠিক আছে, মানে 746 দিয়ে ভাগ দিয়ে দিলাম, মানে নিচে গুণ মানে তো হচ্ছে ভাগ। স্যাম্পলটা করে দেখি 30536.352 9.8 into 6 21 into 60 into 746. Answer হচ্ছে 1.91। ওকে, 1.91। আর সে হিসাব করছিল কত, হিসাব করছিল হচ্ছে 2 হর্স পাওয়ার। কিন্তু তার হিসাবের যথার্থতা যাচাই করেছে। হিসাবের যথার্থতা বলতে যে হিসাবটা কারেক্ট নাকি রং এক্স্যাক্টলি ওটা না বলে হিসাবটা কতটুকু কারেক্ট এইভাবে বলতে পারো যে এখানে তার হিসাবটা কাছাকাছি গেছে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.91 হর্স পাওয়ার, কিন্তু সে হিসাব করছে হচ্ছে 2 হর্স পাওয়ার, অর্থাৎ তার হিসেবে একটু ভুল হয়েছে আর কি। ঠিক আছে, যে তার আশা ছিল হচ্ছে 2, মানে আশা ছিল 1.91, কিন্তু তার আসছে হচ্ছে 2। তো এইটুকু হচ্ছে তার গভর্নমেন্ট, যে তার 2 না এসে 1.9 না এসে 2 আসছে, অর্থাৎ কিছুটা তার হিসেবে কিছু একটা গন্ডগোল হয়েছে, অথবা এখানে কোনো একটা ভ্যালু বেশি দিছে, কিছু একটা করছে, যার ফলে হচ্ছে তার অ্যানসারটা এক্স্যাক্টলি 1.91 আসে। তবে হ্যাঁ, তারটা কারেক্টের খুব কাছাকাছি, এভাবে লিখে দিতে পারো। তো এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত। আর আজকে দুইটা ম্যাথ আপাতত করাই নেই, এই ম্যাথ আর এই ম্যাথ, তার আগেটা তোমরা করো। হ্যাঁ, এই দুইটা ম্যাথ এগুলো আসলে তোমরা নিজেরা এই যে দেখো যে পাম্পের এখানে একটা জিনিস দেখো যে পাম্প ঘন্টায় এত উঁচুতে তুলতে পারে, এখানে কিন্তু কুয়া খালি করা কুয়া ভরাট করার কোনো কথাই লেখা নাই, কাজে এখানে কিন্তু আবার এইচ এভারেজের সূত্র দিবা না, এখানে নরমাল এমজিএইচ দিলেই হবে। এমজিএইচ এভারেজ, এইচ এভারেজ কখন দিবা, যখন কুয়া খালি করার প্রশ্ন আসবে। এখানে যদি খালি করার প্রশ্ন নাই সেক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট এমজিএইচ দিলেই হবে। আচ্ছা, পাম্পের ক্ষমতার 70%, অর্থাৎ এখানে তোমার হচ্ছে কর্মদক্ষতা 70% দেওয়া আছে, কর্মদক্ষতার সূত্র দিলেই হয়ে যাবে। পরেরটাতে হাতুড়ি লোহার, এটা আমি লিখে দেই এফ এস সমান সমান হাফ এম ভি স্কয়ার, এই সূত্র দিতে হবে, বলে দিলাম। এখানে হচ্ছে হাতুড়ি দিয়ে লোহা বাড়ি দেওয়া হবে, এখানে হচ্ছে 2 কেজি ভরের হাতুড়ি, সো এম হচ্ছে 2, অবিলম্বে রোকিত পেরেকে কত বেগে অনুভূমিকভাবে আঘাত করলে এত নিউটন বল প্রতিরোধ করে দেয়ালের ভিতরে এত মিটার, অর্থাৎ এফ এর মান হচ্ছে এটা 640, এফ হচ্ছে 640, এস হচ্ছে 0.025, এস হচ্ছে 0.025, আর এদিকে এম দেওয়া আছে হচ্ছে কত ভরের 2 কেজি। সবই প্রশ্ন দেওয়া আছে, দেখো শুধুমাত্র তোমার ভিটা বের করতে হবে। ঠিক আছে, যে কত বেগ, অর্থাৎ একটা হাতুড়ি দিয়ে যখন একটা পেরেককে আঘাত করা হয় তখন হাতুড়ির যে গতিশক্তি সেটার কারণে মানে সেটাকে ব্যবহার করে কিন্তু পেরেকটা কাঠের ভিতরে ঢোকে। তো হাতুড়ির গতিশক্তি সমান সমান পেরেকের যে তোমার হচ্ছে বাধাদানকারী বল সেটা ইকুয়াল। তো দেখো বাধাদানকারী বল হচ্ছে যে
640 নিউটন বল। তো এটা প্রতিরোধ করে ভিতর ঢুকবে, অর্থাৎ বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ হবে সেখানে। তো সেটা হচ্ছে Fs, বাধা দানকারী বলের জন্য কাজ ইকুয়ালস টু হাতুড়ির গতিশক্তি। এটা ইকুয়াল করলাম, করে দেখো জাস্ট F দেওয়া আছে, S দেওয়া আছে, ওদিকে M দেওয়া আছে, বিটা এখান থেকে বের করতে হবে, এই অ্যান্সার। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার আজকে 2 ক্লাসের মধ্যে কমপ্লিট করা হলো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবে, আমরা নেক্সট ক্লাসে সমাধান করতে চেষ্টা করব। আজকের মধ্যে এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবে আর ভালো করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।